শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড, স্বামী গম্ভীরানন্দ, স্বামী বিবেকানন্দ পূর্বানুবৃত্তি। পোরবন্দরে মহারাজের সহিত পরিচিত হইয়া তিনি কিছুকাল কাটাইয়াছিলেন। এখানে অবস্থানকালে তিনি পুনর্বার সংস্কৃত শাস্ত্রাদি অধ্যয়নের সুযোগ পাইয়াছিলেন এবং তাহা তিনি পূর্ণরূপে গ্রহণ করিয়াছিলেন। বস্তুত তখন তাহার প্রায় সমস্ত দিনই অধ্যয়নে অতিবাহিত হইত। রাজসভার সভাপণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গ মহাশয় তখন বেদের অনুবাদ কার্যে লিপ্ত ছিলেন। তাহার অনুরোধে স্বামীজি তাহাকে ওই কার্যে সাহায্য করিতে লাগিলেন। শুধু তাহাই নহে, তিনি পাণ্ডুরঙ্গ মহাশয়ের সাহায্যে ফরাসি ভাষাও অনেকটা আয়ত্ত করিলেন। তাহার প্রতিভায় মুগ্ধ হইয়া পাণ্ডুরঙ্গ মহাশয় বারংবার বলিতে লাগিলেন যে তাহার উপযুক্ত প্রচার ক্ষেত্র হইতেছে বিদেশ। সভাসদগণ ইহা অনুমোদন করিলেন। বস্তুত স্বামীজির মনেও এই চিন্তা পূর্বেই উদিত হইয়াছিল এবং জুনাগড়ে অবস্থানকালে তথাকার অন্যতম রাজকর্মচারী শ্রী C.H. পান্ডিয়ার নিকট এই অভিলাষ জ্ঞাপনও করিয়াছিলেন। কিন্তু ভবিতব্য যাহাই হোক না কেন, সাধারণ মানবের দৃষ্টিতে ভারতের উন্নতির জন্য বদ্ধপরিকর হইল নিঃসম্বল সন্ন্যাসীর পক্ষে উহা তখনও কল্পনাবিলাস মাত্র। অতএব আপাতত মনের স্বপ্ন মনেই রাখিয়া কিংবা অকস্মাৎ আগ্রহবশে 2-4 জন বন্ধুকে বলিয়া ফেলিয়া অবশেষে সুদামাপুরীর মায়া কাটাইয়া তিনি দ্বারকায় উপস্থিত হইলেন এবং শ্রীমৎ শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সারদা মঠে আশ্রয় লইলেন। মঠের নির্জন কক্ষে তাহার অন্যতম গভীর চিন্তার বিষয় হইল এই আত্মহারা নিপীড়িত পরানুকরণরত হিন্দু ভারতের তিনি কি করিতে পারেন। কিন্তু ব্যাকুলতার বৃদ্ধি হইল, পন্থা তখনও অনাবিষ্কৃতই রহিয়া গেল। এদিকে অশান্ত মন তাহাকে অন্যত্র লইয়া চলিল। অতঃপর তিনি খান্ডোয়ায় উপনীত হইলেন এবং দৈবক্রমে উকিল হরিদাস চট্টোপাধ্যায় মহাশয়ের সহিত পরিচয় ঘটায় তাহারই ভবনে প্রায় 3 সপ্তাহ যাপন করিলেন। খান্ডোয়াতে শিক্ষিত সম্প্রদায়ের সহিত ভাবের আদান প্রদানকালে স্বামীজির মনে চিকাগো সভায় যোগদানের ইচ্ছা সুস্পষ্ট আকার ধারণ করিল। একদিন হরিদাসবাবুকে বলিয়াও ফেলিলেন, কেহ আমায় যাতায়াতের খরচ দিলে আমি যাইতে পারি, কিন্তু তখনও উপযুক্ত সময় আসে না। সুতরাং তিনি রামেশ্বর দর্শন মানসে দক্ষিণাভিমুখে অগ্রসর হইয়া প্রথমে বোম্বাই নগরে পৌঁছিলেন। 1892 সনে জুলাই মাসের শেষ সপ্তাহে বোম্বাইয়ে পদার্পণান্তে স্বামীজি ব্যারিস্টার ছবিলদাসের বাড়িতে আশ্রয় গ্রহণপূর্বক বেদান্ত চর্চায় মন দিলেন। এই সময় ঘটনাক্রমে স্বামী অভেদানন্দের সহিত দেখা হইলে তিনি বলিয়াছিলেন, কালী, আমার ভিতরে এতটা শক্তি জমিয়াছে যে ভয় হচ্ছে পাছে ফাটিয়া যায়। বোম্বাই হইতে পুনা যাইবার ট্রেনে একই কক্ষে কয়েকজন ভদ্রলোক স্বামীজিকে দেখিয়া ইংরেজি ভাষায় সন্ন্যাসীদের নিন্দা করিতে থাকেন। তাহাদের ধারণা ছিল স্বামীজি ওই ভাষায় অজ্ঞ। কিন্তু কিয়ৎক্ষণ পরে স্বামীজিও আলোচনায় যোগদান করিলে সকলে সর্ববিষয়ে তাঁহার তীক্ষ্ণ প্রতিভা সন্দর্শনে ও অকাট্য সিদ্ধান্ত শ্রবণে চমৎকৃত হইলেন। ওই কক্ষে গুণগ্রাহী বালগঙ্গাধর তিলক মহাশয়ও ছিলেন। তিনি স্বামীজিকে স্বগৃহে লইয়া গিয়া 1 মাস রাখিলেন। পুনা হইতে স্বামীজি বেলগোয়ায় উপস্থিত হন এবং সেখানে প্রথমে একজন মহারাষ্ট্রীয় ভদ্রলোকের ও পরে শ্রীযুক্ত হরিপদ মিত্র মহাশয়ের বাটিতে অবস্থান করেন। উভয় স্তরে সর্বদা বহু ধর্মপিপাসু তাহার সন্দর্শন ও সদালাপ শ্রবণের জন্য সমবেত হইতেন। সকলেরই দেখিয়া বিস্ময় জন্মিত যে স্বামীজি শুধু ধর্মের জটিলতা তত্ত্বগুলি সহজ অথচ মৌলিক প্রণালীতে অতি সুন্দর বুঝাইয়া দিতে পারেন তাহাই নয়, জড়বিজ্ঞান, জ্যোতিষ, সমাজতত্ত্ব, অর্থনীতি ইত্যাদি সম্বন্ধেও তাহার ব্যুৎপত্তি অসাধারণ এবং প্রতিটি কথা ভাব সম্পদে পূর্ণ। স্বামীজির মনে তখনও চিকাগো যাইবার বাসনা জাগিতেছে। একদিন হরিপদ
হরিপদবাবু উহা জানিতে পারিয়া পূর্ণ উৎসাহে অর্থ সংগ্রহ করিতে উদ্যত হইলেন, কিন্তু স্বামীজি জানাইলেন যে শুভ মুহূর্তের তখনও বিলম্ব আছে। ঈশ্বর রামেশ্বর দর্শন না করিয়া তিনি অন্য কিছুতেই হাত দিবেন না। অতঃপর স্বস্তিক হরিপদবাবুকে মন্ত্রদীক্ষা দিয়া তিনি 27 অক্টোবর দক্ষিণাভিমুখে চলিলেন। কয়েক স্থান ঘুরিয়া স্বামীজি মহেশ্বরে উপস্থিত হইলেন এবং রাজ্যের দেওয়ান স্যার কে শেষাদ্রি আয়ার মহাশয়ের সহিত পরিচিত হইয়া তাঁহারই আহ্বানে আয়ার গৃহে প্রায় 1 মাস অতিবাহিত করিলেন। ক্রমে আয়ার মহাশয় মহারাজের সহিত তাঁহার আলাপ করাইয়া দিলেন। অতঃপর তরুণ আচার্যের গুণে মুগ্ধ মহারাজের আদেশে রাজপ্রাসাদে তাঁহার বাসস্থান নির্দিষ্ট হইল। কিন্তু মনে রাখিতে হইবে যে রাজ সংসারে বাস সর্বদা অবিমিশ্র শান্তির আকর নহে। একদিন রাজসভায় উপবিষ্ট মহারাজ স্বীয় অমাত্যদিকের সম্বন্ধে স্বামীজির অভিমত আহ্বান করিলে স্পষ্টভাষী নির্ভীক সন্ন্যাসী জানাইলেন যে পার্শ্বদরা সর্বদা সর্বত্র যেরূপ স্বার্থপর ও চাটুবাদী ইত্যাদি হইয়া থাকে, বর্তমান ক্ষেত্রেও তাহাই। কথা প্রসঙ্গে তিনি দেওয়ানের প্রতি কটাক্ষ করিতেও কুণ্ঠিত হইলেন না। সভা নিস্তব্ধ। স্পষ্টই মনে হইল এইরূপ বিরুদ্ধ সমালোচনা সত্য হইলেও অপ্রিয়, সুতরাং ক্ষোভের উদ্রেক হইয়াছে। সভা শেষে মহারাজ স্বামীজিকে সাবধান করিয়া দিলেন যে অপ্রিয় সত্য না বলাই উচিত, ইহাতে এরূপ স্তরে বিষ প্রয়োগে প্রাণহানিও ঘটিতে পারে। স্বামীজি বিন্দুমাত্র বিচলিত না হইয়া উত্তেজিত কণ্ঠে জানাইলেন, তোষা মদ চাটকার দিকের ব্যবসায় সন্ন্যাসীর ব্যবসায় সত্য কথন। রাজবাটিতে কখনো কখনো অন্যরূপ কার্যক্ষেত্রেও তাহাকে নামিতে হইত। একদিন প্রধান অমাত্যের সভাপতিতে এক বেদান্ত সভায় বহু পণ্ডিত বক্তৃতা করেন। পরে স্বামীজি আহত হইয়া আপন অনুভূতি দ্বারা লব্ধ বেদান্তের নিগূঢ় তত্ত্ব ও জীবনে উহার প্রয়োগ সম্বন্ধে এইরূপ একটি প্রাণস্পর্শী বক্তৃতা করিলেন যে চতুর্দিকে ধন্যবাদ বর্ষিত হইল। অপর একদিন স্বামীজির গুণাবলিতে বিমুগ্ধ প্রধান অমাত্য মহাশয় স্বীয় সেক্রেটারির সহিত স্বামীজিকে বাজারে পাঠাইলেন। উদ্দেশ্য উপহার স্বরূপে স্বামীজির অভিপ্রায় অনুযায়ী কোনো একটি মূল্যবান বস্তু, প্রয়োজন হইলে সহস্র মুদ্রা ব্যয় করিয়াও কিনিয়া দিবেন। স্বামীজি সমস্ত দ্রব্য দেখিয়া প্রশংসা করিলেন, কিন্তু কিছুই লইলেন না। অবশেষে সেক্রেটারির অনুরোধে বলিলেন, আমাকে এখানকার সর্বোৎকৃষ্ট চুরুট আনিয়া দিন। ইহাকে বলে নিস্পৃহা। অপর একদিন অমাত্যবর ও স্বামীজিকে স্বকক্ষে আহ্বানপূর্বক মহারাজ জানিতে চাইলেন তিনি স্বামীজির জন্য কি করিতে পারেন। স্বামীজি 1 ঘণ্টা যাবৎ ভারতের উন্নতি বিষয়ে চিত্তগ্রাহী আলাপ আলোচনা প্রসঙ্গে তাহার চিকাগো যাইবার অভিলাষ জানাইলে মহারাজ তৎক্ষণাৎ সমস্ত ব্যয়ভার বহন করিতে চাহিলেন। কিন্তু স্বামীজির সেই এক কথা, ঈশ্বর রামেশ্বর দর্শনের পূর্বে কর্তব্য স্থির করা হইবে না। সম্ভবত ভারতের ভাগ্য বিধাতা তাহার বড় পুত্রকে বিদেশ প্রেরণের পূর্বে স্বদেশের সহিত ঘনিষ্ঠ পরিচয়ের যে পরিকল্পনা রচনা করিয়াছিলেন তাহা তখনও সম্পূর্ণ হয় নাই। মহীশূর পরিত্যাগান্তে স্বামীজি প্রথমে কোচিনে গেলেন এবং পরে ডিসেম্বর মাসে ত্রিবান্ধমে উপস্থিত হইয়া অধ্যাপক সুন্দর রামন আয়ানের বাটিতে উঠিলেন। অন্যান্য স্থানের ন্যায় এখানেও বিদ্বৎ সমাজে স্বামীজি শীঘ্রই সুপরিচিত হইলেন। এইরূপে 9 দিবস তথায় যাপনান্তে 22 ডিসেম্বর তিনি কন্যাকুমারী যাত্রা করিলেন। তথায় মন্দিরে যথাবিধি দেবী দর্শনান্তে বিক্ষুব্ধ সমুদ্রবক্ষে ভারতের শেষ প্রস্তরখণ্ডের উপর উপবিষ্ট সন্ন্যাসী ধ্যান ও নেত্রীর সম্মুখে জাগিয়া উঠিল নিপীড়িত হিন্দু জাতির অসহ্য মর্মবেদনা। সে জাতির উন্নতির মুখ নিরুদ্ধ, অন্তরে গভীর অন্ধকার, আর চারিদিকে দুঃখ দারিদ্র্যে পুঁতি গন্ধময় করালো ছবি। ইহার প্রতিকার সম্ভব কি? এই নিপতিত জাতির উদ্ধার বর্তমান যুগে অন্যের সাহায্য ব্যতি রেখে সুদূর পরাহত ইহার আত্মচেতনা জাগাইবার জন্য বহির্দেশ হইতে আঘাত আসা প্রয়োজন। কিন্তু উপায়?
সম্মুখে তরঙ্গায়িত অনন্ত জলরাশি, পশ্চাতে স্পন্দনহীন মৃতপ্রায় অস্থি কঙ্কালসার বিশাল জনতা। স্বামীজি সংকল্প করিলেন, এই দুর্লঙ্ঘ জলধি অতিক্রম করিয়া বিদেশে ভারতের গৌরব খ্যাপন করিবেন এবং ভারতের অপূর্ব আধ্যাত্মিক ভাণ্ডার হইতে সংগৃহীত 2-4টি অমূল্য সম্পদ পাশ্চাত্যের হস্তে তুলিয়া দিয়া তাহার প্রতিদানে ভিক্ষা করিয়া লইবেন। তাহাদের ইহলৌকিক ঐশ্বর্য লাভের জাদু মন্ত্র, মৃতপ্রায় জাতিকে জাগাইবার ইহাই কৌশল। ক্রমশ